হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের জন্য আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জিওগ্রাফির লাস্ট মিনিট সাজেশন। আজকে আমি তোমাদের কাছে টোটাল 80টা কোশ্চেন শেয়ার করব এবং তোমরা খুব ভালোভাবেই জানো যে তোমাদের যে জিওগ্রাফির সিলেবাসটা আছে সেটা কিন্তু অনেক বড় সিলেবাস, তাই এখান থেকে কোশ্চেন কিন্তু অবশ্যই বেশি হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, কেন কি যতগুলো কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা কোশ্চেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষায় মেজরিটি অফ দ্য কোশ্চেন কিন্তু এখান থেকেই কমন আসবে। কেন কি এগুলো প্রচুর রিসার্চ করা এবং এখানে যে তোমাদের 80টা কোশ্চেন আছে এগুলো থেকে একটাও কোশ্চেন এমন নেই যেগুলো তোমরা ছেড়ে যেতে পারবা, ঠিক আছে। আর কেউ যদি সারা বছর ভালোভাবে পড়ে থাকো সেই ক্ষেত্রেও এটা তোমাদের লাস্ট মিনিট রিভিশনের কাজ করবে। আর কেউ যদি সারা বছর না পড়ে থাকো সেই ক্ষেত্রেও তোমরা যদি ইজিলি পাস করতে চাও সেই ক্ষেত্রেও তোমাদের এই সাজেশনটা কিন্তু ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ করবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, ভিডিওর শুরুতেই বলে দিই তোমাদের যে ফার্স্ট সেমিস্টার আছে সেটা সম্পূর্ণ কিন্তু কি এমসিকিউ বেসড। আর এই এমসিকিউ বেসড এক্সামে ভালো নাম্বার তোলার জন্য শুধুমাত্র অ্যাকুরেট সাজেশন ইজ নট ইনাফ। এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হলো মক টেস্ট, ঠিক আছে। মক টেস্ট, আর পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু অলরেডি সাফল্য ফর ক্লাস 11 অ্যাপে মক টেস্ট দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। তো আমি যতগুলো সাজেশন দেবো সেগুলো ভালোভাবে তো করবে, সাথেই সাফল্য ফর ক্লাস 11 অ্যাপে যাও। তোমাদের জন্য জিওগ্রাফির প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আনলিমিটেড মক টেস্ট দেওয়া আছে। একটা মক টেস্ট দিতে ম্যাক্সিমাম 2 মিনিটই লাগবে, ওকে। কেন কি 10টা কোশ্চেন থাকে, তো এখান থেকে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার থেকে যত বেশি থেকে বেশি পাবা মক টেস্ট দিয়ে দাও, ঠিক আছে। এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে কি হবে, তোমাদের যে পরীক্ষার মার্কস আর ক্যাপাসিটিটা সেটা অনেকটা বেড়ে যাবে। তো অবশ্যই এটা ইনস্টল করো, কেউ ইনস্টল না করে থাকলে অলরেডি মোস্ট অফ দ্য স্টুডেন্ট ইনস্টল করে নিয়েছো, আমি সেটা জানি, ঠিক আছে। চলো এবার আমরা দেখবো জিওগ্রাফির সেই কোশ্চেনগুলো যেগুলো আমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। নাম্বার 1 জিওগ্রাফি পার্ট 1 সেমিস্টার 1 দেখতে পাচ্ছ কি বলছে। ভূত্বক ও মানব সমাজ সম্পর্কে সংশ্লেষিক অধ্যয়নই হলো মানব ভূগোল। মানব ভূগোলের এই সংজ্ঞাটি দিয়েছেন কোন ভৌগোলিক প্রদত্ত? রাডজেল। 2 নম্বর ঐতিহাসিক ভূগোল কোন ক্ষেত্রে অন্তর্গত? অর্থনৈতিক ভূগোল। 3 নম্বর কোন বিষয়কে মাদার ডিসাইপল বলা হয়? ভূগোলকে। 4 নম্বর নব্য নিয়ন্ত্রণবাদ কথাটি কে ব্যবহার করেছিলেন? গ্রিফিথ টেলর। 5 নম্বর আধুনিক মানবীয় ভূগোলের জনক বলা হয় রাডজেল। 6 নম্বর পশুপালন কোন স্তরের অর্থনৈতিক কাজ? প্রথম স্তরের। আচ্ছা, তোমরা যদি চাও যে স্যার আমাদের এটা যে পিডিএফটা আছে পিডিএফটাও আমাদেরকে দিয়ে দিন, ঠিক আছে, তাহলে পিডিএফটার জন্য তোমরা দেখো ডিসক্রিপশন আর পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে অলরেডি 55,000 স্টুডেন্ট জয়েন হয়েছে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ থেকে, বুঝতে পারছো। মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট জয়েন হয়ে আছো। কেউ যদি জয়েন হয়ে না থাকো সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটার লিঙ্কে ক্লিক করে ফ্রি অফ কস্ট জয়েন হয়ে যাও। সেখানে আমি এটা যে পিডিএফটা আছে সেটা অবশ্যই শেয়ার করে দেবো, ঠিক আছে। চলো দেখি নেক্সট। 7 নম্বর পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত? তা হলো তৃতীয় ক্ষেত্র। 8 নম্বর সেবা ক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় গোলাপি পোশাকের কর্মী। 9 নম্বর পেশাদার পরামর্শদান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ? তা হলো কুইনারি ক্রিয়াকলাপ। 10 নম্বর পশম সংগ্রহ যে প্রকার অর্থনৈতিক কাজ? সেটা হলো প্রাথমিক। 11 নম্বর 3 সেক্টর হাইপোথেসিস ধারণাটি করেন ক্লার্ক ও ফোরাসাইট। 12 নম্বর, আচ্ছা এখানে বলতে বলতে আমি কিন্তু 3 স্টারও কিছু কোশ্চেন দেবো, ঠিক আছে, যেগুলো তোমাদেরকে মার্ক করে নিতে হবে। 12 নম্বর সিদ্ধান্ত গ্রহণ বা ডিসিশন নেওয়ার কাজে যুক্ত শ্রমিকরা হলেন স্বর্ণালী পোশাকের কর্মী, ঠিক আছে। 13 নম্বর গোলাপি গলাবন্ধ শ্রমিক যে স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত তা হলো তৃতীয় স্তর। 14 নম্বর ভারতে নিয়োজিত জনসংখ্যার অর্থনীতি কোন ক্ষেত্রে সর্বাধিক? প্রাথমিক ক্ষেত্রে সব থেকে বেশি জনসংখ্যা কাজ করে, ওকে। 15 নম্বর বর্তমানে বাণিজ্যিক মৎস্য সংগ্রহ ও তৎসংক্রান্ত অর্থনৈতিক কাজ এ নিযুক্ত কর্মীর স্তরটি হলো দ্বিতীয়। এই বাণিজ্যিক শব্দটা যখনই থাকবে তখনই বুঝতে পারবে দ্বিতীয় স্তরের কর্মীদের কাজ, ঠিক আছে। 16 নম্বর কমলা পোশাকের কর্মী বলা হয় সেটা হলো দোকানের মহিলা কর্মীদের। 3 স্টার কোশ্চেন, ঠিক আছে। 17 নম্বর কোন সংস্থার অস্থায়ী কর্মীদের যে পোশাকের কর্মী বলা হয়? সেটা হলো হালকা নীল পোশাকের কর্মী। 18 নম্বর সামরিক কাজে যুক্ত কর্মীরা যে নামে অধ্যয়িত হন সেটা হলো সবুজ পোশাকের কর্মী। তোমরা দেখো যে আর্মিদের ড্রেস কি থাকে? সবুজ। তো সামরিক কাজে সবুজ পোশাকের কর্মী, তাই তো। 19 নম্বর সৃজনশীল কাজে নিয়োজিত কর্মীরা হলো হলদে পোশাকের কর্মী বা হলুদ, ঠিক আছে। 20 নম্বর বুদ্ধির ভান্ডার বা থিঙ্ক ট্যাঙ্ক এ নিয়োজিত থাকেন অর্থনীতি যে ক্ষেত্রের সাথে সেটা হলো পঞ্চম ক্ষেত্র। আচ্ছা, আমি যেই 80টা কোশ্চেন দেবো এখান থেকে মোস্ট অফ দ্য কোশ্চেন কমন আসবে, কিন্তু দেখো তোমাদের জিওগ্রাফি যে সিলেবাসটা আছে সেটা কিন্তু প্রচুর বড় সিলেবাস, তোমরা অলরেডি জানো। সে তোমাদের ক্লাস 11 হোক বা ক্লাস 12 হোক, ওকে। তো এই বড় সিলেবাসে শুধু 80টা কোশ্চেন করে যে অনেক বেশি কমন পেয়ে যাবা সেটা কিন্তু না, এখান থেকে প্রচুর কমন পাবা, কিন্তু আরও বেশি যদি কমন চাও তাহলে তোমাদেরকে দরকার হবে এটা পার্ট 2টা, ঠিক আছে। এটার কি পার্ট 2টা। তো তোমরা যারা চাও যে এটা পার্ট 2টা নিয়ে আসি, মানে 12-এরও তো সাজেশন দিতে হবে আমাদেরকে, কিন্তু তোমরা যদি চাও যে ক্লাস 11-এর পার্ট 2 এর সাজেশনটা আগে দিয়ে দিই তাহলে সবাই কমেন্টে পার্ট 2 লিখে দিও। আর পার্ট 2 লিখে যতটা আমাকে ভালোবাসো তোমরা ততগুলো লাভ রেক দিয়ে দিও, ঠিক আছে। কমেন্টে অনেকগুলো যদি পার্ট 2 থাকে, অনেকগুলো প্রচুর পরিমাণে, তাহলে তোমাদের যে পার্ট 2টা তাড়াতাড়ি রেডি করে তোমাদেরকে আগে দিয়ে দিব যাতে জিওগ্রাফি তোমাদের ভালো মার্কস আসে, ওকে। চলো 21 নম্বর বনজ সম্পদ। আচ্ছা আরেকটা জিনিস,
পার্ট 2 লেখার সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে নিও, ঠিক আছে? নাহলে ভিডিও আসবে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না, পরীক্ষার পরে দেখবা ওহো পার্ট 2 তো দেওয়া হয়েছিল আমি তো বুঝতেই পারিনি। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা এখনই প্রেস করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে হবে, নাহলে নোটিফিকেশন আসবে না, ওকে? 21 নম্বর, বনজ সম্পদ সংগ্রহের সাথে নিযুক্ত কর্মীরা যে পোশাকের কর্মী তা হলো লাল পোশাকের কর্মী। 22 নম্বর, কোনটি অত্যাধুনিক কাজের সাথে যুক্ত? কুইনারি, 3 স্টার কোশ্চেন। সিইও, ম্যানেজমেন্ট, এক্সিকিউটিভ, অর্থনীতি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? কুইনারি, ঠিক আছে? নেক্সট 24 নম্বর, কালো পোশাকের কর্মীরা প্রথম স্তরে যে কাজের সাথে যুক্ত সেটা হলো খনিজ উত্তোলন। আচ্ছা, এটা 3 স্টার কোশ্চেন। এই কোশ্চেনটা এভাবে ঘুরে আসতে পারে যে কয়লা উত্তোলন যে রয়েছে, কয়লার পোশাকের কর্মী মানে কোন পোশাকের কর্মীরা কয়লা উত্তোলনের কাজে যুক্ত, সেটাও কিন্তু সেম কালো পোশাকের সাথে যুক্ত, ঠিক আছে? কয়লা যারা কি করে মানে আহরণ করে, ওকে? 25 নম্বর, কৃষিকাজের সর্বগ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছিলেন জিমারম্যান। 26 নম্বর, উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ যে কৃষি অন্তর্গত পদ্ধতি? স্থানান্তর কৃষি। 27 নম্বর, মধ্য আফ্রিকা ধান চাষ যে কৃষি পদ্ধতি অন্তর্গত? স্থায়ী আদিম কৃষি। 28 নম্বর, স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার বলা হয় যে পদ্ধতিকে, সেটা হলো স্থানান্তর কৃষি। 29 নম্বর, ভেনেজুয়েলা স্থানান্তর কৃষি যে নামে পরিচিত সেটা হলো কোনুকো। 30 নম্বর, ভারতে উড়িষ্যায় অন্ধ্রপ্রদেশে রাজ্যে স্থানান্তর কৃষি যে নামে পরিচিত সেটা হলো পডু। স্থানান্তর কৃষি কোন জায়গায় কী নামে পরিচিত, এই রিলেটেড একটা কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, ওকে? 31 নম্বর, ভারতের সবুজ বিপ্লবের প্রভাব কোন ফসলের সর্বাধিক হয়েছিল? গমের উপর। অনেকজন এটাকে ধানের সাথে কনফিউজ করে, কিন্তু না, এটা গম হবে, ওকে? 32 নম্বর, ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত সেটা হলো মাছ চাষ, ওকে? 33 নম্বর, মিল্কম্যান অফ ইন্ডিয়া হলো কুরিয়েন বা ভার্গিস কুরিয়েন, ওকে? 34 নম্বর, ভারতের নতুন জাতীয় কৃষি অর্থনীতিকে বলা হয় রামধনু বিপ্লব। খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে? আনএক্সপেক্টেড কোশ্চেন, এটা আসতে পারে। 35 নম্বর, আখ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়, আর প্রথম কার? প্রথম হলো ব্রাজিলের, তাই তো? 36 নম্বর, ভারতের নীল বিপ্লবের জনক, এটা হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে, তোমরা যারা যারা এই কোশ্চেনটা জানো অবশ্যই তোমরা এটা কমেন্টে লিখে জানাও, ঠিক আছে? কমেন্টে লিখে জানাও এটা, যে ভারতীয় নীল বিপ্লবের জনক কাকে বলা হয়। কেউ যদি না জানো তাহলে বই ঘাটো, বই ঘাটার পরে এটা লিখো, এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তার জন্য আমি কি এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে? অথবা সাফল্য ফর ক্লাস 11 অ্যাপে যাও, সেখানে কিন্তু তোমাদের অলরেডি সাজেশন দেওয়া আছে। আরেকটা কথা, তোমাদের অনেকজনই দেখি যে আমাকে জিজ্ঞেস করো স্যার সাজেশন বই কিনবো নাকি কিনবো না, তো আমি তোমাদেরকে বলে রাখি তোমাদের যত সাজেশন আছে না, এগুলো সমস্ত সাজেশন যত সাবজেক্টের আছে এই চ্যাপ্টার ওয়াইজ সাজেশন তোমাদের সাফল্য ফর ক্লাস 11 অ্যাপে বা 12-এর হলে 12-এর, 10-এর হলে 10-এর, সব কিছু সাফল্য অ্যাপে ফ্রি অফকোর্স দেওয়া আছে। তো তোমাদেরকে আমি এতটাই বলবো যে তোমাদের সাজেশন যদি পড়তে হয় তো সাফল্য অ্যাপ থেকে পড়ো, ফ্রি অফকোর্স পড়ো, ঠিক আছে? নিজের বাবার টাকা এইভাবে ওয়েস্ট করে, ঠিক আছে, বই কিনে কোনো লাভ নেই। অলরেডি তোমরা টেক্সট বই পড়েছো সারা বছর, মানে বই পড়েছো, আবার সাজেশন বই আলাদা করে কেনার কি দরকার আছে, ঠিক আছে? তোমরা যাও, সাফল্য অ্যাপে ফ্রি অফকোর্স দেওয়া আছে, সেখান থেকে পড়ে নাও, আর মক টেস্ট দাও, সেখানে সব কিছুই ফ্রি, ওকে? 37 নম্বর, ভারতের জাতীয় দুগ্ধ উন্নয়ন নিগমের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন ডক্টর ভার্গিস কুরিয়েন। 38 নম্বর, বিশ্ব দুগ্ধ উৎপাদনের প্রথম স্থান অধিকারী দেশ হলো ভারত। 39 নম্বর, কোন অঞ্চলকে আর্চিড ফার্মিং দেখা যায়? ভূমধ্যসাগরীয় অঞ্চলে। 40 নম্বর, যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফল, ফুল, শাকসবজি চাষ করা হয় তাকে বলা হয় উদ্যান কৃষি। 41 নম্বর, সারা বছর ফটে এমন ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার, ঠিক আছে? 42 নম্বর, যে দেশে তুলোকে সাদা সোনা বলা হয় সেটা হলো পাকিস্তান। কেন কি? পাকিস্তান তুলোর মানে রপ্তানি করে কি প্রচুর টাকা আর্নিং করে, তার জন্য তুলোকে তারা সোনার সাথে কম্পেয়ার করে, ঠিক আছে? সেজন্য সেটাকে সাদা সোনা বলা হয়, যেহেতু তুলো সাদা রঙের হয়, তাই তো? 43 নম্বর, নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষির প্রধান ফসল হলো ধান। 44 নম্বর, কোনটি ক্ষতিকারক কৃষি পদ্ধতি? স্থানান্তর কৃষি। 45 নম্বর, আঙ্গুর চাষের পোশাকি নাম কি? ভিটিকালচার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা যতগুলো স্টেপ আমরা দিয়ে দাও, খুব ইম্পর্টেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার বাগান কৃষি যে নামে পরিচিত ট্রাক ফার্মিং। 47 নম্বর, ওলেরিকালচার এর উৎপন্ন একটি শস্য হলো কুমড়ো। একটা আমি ইম্পর্টেন্ট কথা বলি, তোমরা যারা আমার অনলাইন ক্লাসে আছো, ঠিক আছে, অনলাইন ক্লাসে আছো তারা কিন্তু 100% মার্কস তুলতে চলেছো, কেন কি আমি তোমাদের সাজেশনগুলো সব দিয়ে দিয়েছি, প্লাস তোমাদের যে মানে অনলাইন ক্লাসে আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি জলের মতো সহজ করে বুঝিয়ে দিয়েছি। কিন্তু কেউ যদি তোমরা ফার্স্ট সেমিস্টারে কোনো কারণবশত আমাদের অনলাইন ক্লাসে জয়েন হতে না পেরে থাকো, তোমাদের সবাইকে আমি বলবো সেকেন্ড যে সেমিস্টারে যে অনলাইন ক্লাস আমাদের লঞ্চ হতে চলেছে সাফল্য ফর ক্লাস 11-এ, এই সেকেন্ড সেমিস্টারের অনলাইন ক্লাসে অবশ্যই জয়েন হবা যদি তোমরা ফুল মার্কস চাও। আরেকটা কথা আমি বলে দিই, যারা অলরেডি অনলাইন ক্লাসে আছো অথবা কেউ নাই, সবাইকে বলে দিই যে সেকেন্ড সেমিস্টারটা কিন্তু প্রথম থেকে ডে 1 থেকে ভালোভাবে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, কেন কি সেটা কিন্তু ডিসক্রিপটিভ টাইপ, এর মতো না যে লাস্ট মিনিটে শুধুমাত্র এমসিকিউ সলভ করে ভালো নাম্বার আসবে। ফার্স্ট সেমিস্টারে তোমরা লাস্ট মিনিটে এমসিকিউ করো ভালো করে, ভালো নাম্বার চলে আসবে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে বা ফোর্থ সেমিস্টারে কিন্তু তোমাদেরকে বড় কোশ্চেন বানিয়ে লিখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার খুব দরকার। তার জন্য তোমাদের যখনই এক্সাম শেষ হবে তখনই কিন্তু আমরা অনলাইন ক্লাস লঞ্চ করে দিব। তোমরা সেখানে বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, ঠিক আছে, ফিলোসফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, এগুলো সমস্ত সাবজেক্টের অনলাইন ক্লাস পেয়ে যাবে, ইভেন জিওগ্রাফিও, ওকে, ফিলোসফিও। তো তোমরা যারা যারা চাও আমার কাছে অনলাইন ক্লাস করার জন্য অবশ্যই রেডি থেকো। তোমাদের
এক্সাম শেষ হওয়ার সাথে সাথে সেকেন্ড সেমিস্টারের ব্যাচ লঞ্চ হবে মাত্র 249 রুপিস। ওকে, 249 রুপিস স্পেন্ড করে তোমরা পুরো 6 মাসের ক্লাস পেয়ে যাবে। একবার 249 দিতে হবে, পুরো 6 মাস ক্লাস করবে, সেখানে নোট পাবা, লাইভ ক্লাসেস পাবা, রেকর্ডেড ক্লাসেস পাবা, ওকে, পিডিএফ অনুযায়ী নোটও পেয়ে যাবা এবং সাজেশন সব কিছু তোমরা সেখানে পেয়ে যাবে এবং হাতে ধরে তোমাদেরকে অ্যান্সার লেখার পদ্ধতিও শেখাবো, প্লাস অ্যান্সার লিখে কীভাবে কোন টেকনিক অ্যান্সার লিখে তোমরা ফুল মার্কস পাবা সে সব কিছু সেই অনলাইন ক্লাসে তোমরা বাড়িতে বসে নিজের কমফোর্টে ক্লাস করতে পারবা। আর অনলাইন ক্লাসে আরেকটা বেনিফিট দেখো, তোমরা টিউশন গেলে 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ক্লাস হয়, 1 ঘন্টা তোমাদের ওয়েস্ট হয়ে যায়, কিন্তু অনলাইন ক্লাসে যে 1 ঘন্টা ক্লাস হবে সম্পূর্ণ টাইমটা তোমাদের ইউটিলাইজ হবে এবং বাড়িতে বসে নিজের কমফোর্টে। তো অবশ্যই অনলাইন ক্লাস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন এখনকার সময় ডিজিটাল যুগে। তোমরা অবশ্যই অনলাইন ক্লাসে কিন্তু জয়েন হয়ে যাও, যারা জয়েন হওনি। আর যারা জয়েন হয়েছে তারা খুব ভালোভাবে জানো তোমরা কিন্তু ফুল মার্কস আনতে চলেছো, ক্লাসগুলো ভালোভাবে করে নিও, ঠিক আছে। ওলেরিকালচার উৎপন্ন একটি শস্য হলো কুমড়ো। নেক্সট চলে যাবো পেজে 48 নম্বর, রেশম বা গুটি পোকা প্রতিপালনের পদ্ধতিকে বলা হয় সেরিকালচার। 49 নম্বর, বাদামি বিপ্লব যে দ্রব্য উৎপাদনের সঙ্গে জড়িত সেটা হলো কফি। 50 নম্বর, স্থানান্তর কৃষি ভারত ও বাংলাদেশে যে নামে পরিচিত সেটা হলো ঝুম। 51 নম্বর, শস্য প্রকারতা সর্বাধিক হয় নিবিড় কৃষিতে। 52 নম্বর, যে বাগিচার সাথে ফাজেন্ডা কথাটি জড়িত তা হলো কফি বাগিচা। 53 নম্বর, স্বাদে ও গন্ধে সর্বোৎকৃষ্ট কফি হলো আরবীয় কফি। 54 নম্বর, তুলো চাষের পক্ষে আদর্শ মৃত্তিকা হলো চারনজের মৃত্তিকা। 55 নম্বর, বিশ্বের শ্রেষ্ঠ আখ উৎপাদন দেশ হলো ব্রাজিল, এটা আমি আগেই বললাম তাই তো, সেকেন্ড হলো ভারত। 56 নম্বর, ভারতীয় গোলাপি বিপ্লবের জনক বলা হয় হীরালাল চৌধুরী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্বের শ্রেষ্ঠ কফি উৎপাদক দেশ ব্রাজিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যোগাবী শব্দটি সবার প্রথম ব্যবহার করেছিলেন যে গ্রিক পণ্ডিত সেটার নাম হলো অ্যারাটোস্থেনিস। 59 নম্বর, প্রাচীন ভারতে বরাহ মিহির প্রণীত যে গ্রন্থ ভূগোল শব্দটি প্রথম ব্যবহৃত হয় সেটা হলো সূর্য সিদ্ধান্ত। আচ্ছা, এখানে দুটো কোশ্চেন আছে যে সূর্য সিদ্ধান্ত গ্রন্থ কে লিখেছিলেন, বরাহ মিহির, অথবা বলতে পারে বরাহ মিহিরের লেখা গ্রন্থ কোন গ্রন্থে ভূগোল শাস্ত্রটি সর্বপ্রথম এসেছিল, যেটা এই কোশ্চেনটা, সেটা হলো সূর্য সিদ্ধান্ত, ঠিক আছে। নেক্সট 60 নম্বর, মহাবিশ্বে দূরত্ব পরিমাপের একক হলো আলোকবর্ষ। 61 নম্বর, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রাচীনতম মতবাদ কোনটি, সেটা হলো গ্যাসীয় মতবাদ। 22 নম্বর, মহাবিশ্বে আকস্মিক দ্রুত প্রসারণকে বিজ্ঞানের ভাষায় যেটা হয় সেটা হলো বিগ ব্যাং থিওরি। 63 নম্বর, আচ্ছা এখানে বিগ ব্যাং থিওরি কী জিনিস, গ্যাসীয় মতবাদ কী জিনিস, আলোকবর্ষ কী জিনিস, এগুলো কিন্তু সব আমি অনলাইন ক্লাসে এগুলো সব কনসেপ্ট জলের মতো করে দিয়েছি, ঠিক আছে। ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী কম ঘনত্বযুক্ত স্তরটিকে বলা হয় অ্যাস্থেনোস্ফিয়ার। যেমন অ্যাস্থেনোস্ফিয়ার কী জিনিস, কোন স্তরটা কী জিনিস, কোনটাকে কীভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর টপ স্টোর করে কীভাবে মনে রাখতে হবে, সব কিছু কিন্তু অনলাইনে আমি ভালোভাবে করিয়েছি, ঠিক আছে। 64 নম্বর, কোন শিলার উপস্থিতিতে অ্যাস্থেনোস্ফিয়ার সান্দ্র অবস্থায় আছে, প্যারাডাইট। সান্দ্র মানে জেলি, দেখেছো জেলি, পুরোপুরি লিকুইডও না পুরোপুরি হার্ডও না, জেলিগুলো যেগুলো তোমরা খাও 1 টাকা 2 টাকা করে, সেই জেলিগুলো কী থাকে, সান্দ্র শক্ত অবস্থায় থাকে, ওটাকে সান্দ্র অবস্থা বলে। তো এই যে অ্যাস্থেনোস্ফিয়ার যে রয়েছে এটা সান্দ্র অবস্থায় রয়েছে কেন, কোন শিলার জন্য, সেটা হলো পেরিটাইট, ওকে। 65 নম্বর, এস তরঙ্গ কোন স্তরে প্রবেশ করতে পারে না, ঠিক আছে, সেটা হলো কেন্দ্রমণ্ডলে। নেক্সট, নিচের কোনটি, এটা কোলটি হবে না, কোনটি উলম্বভাবে কার্যকরী ভূগাঠনিক আলোড়ন, সেটা হলো মহীভাবক আলোড়ন। 67, নিচের কোনটি গিরিজনী আলোড়নের সাথে যুক্ত, সেটা হলো ভঙ্গিল পর্বত। গিরিজনী আলোড়নের ফলে যে পর্বত তৈরি হয় সেটা হলো ভঙ্গিল পর্বত। 68 নম্বর, মহাকাশ স্টেশন কোথায় অবস্থিত, এক্সোস্ফিয়ারে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অতিবেগুনি রশ্মি শোষণকারী গ্যাসটি হলো ওজোন গ্যাস। 71 নম্বর, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সীমানাটি হলো স্ট্র্যাটোপজ, ঠিক আছে। এটাও আমি বলে দিয়েছি কোন পজটাকে কেন বলে, এটার নামকে কীভাবে মনে রাখতে লাগে, এগুলো অনলাইন ক্লাসে করা আছে। শান্তমণ্ডল বলা হয় বায়ুমণ্ডলের যে স্তরকে, সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। 73 নম্বর, যে আগ্নেয়গিরিতে পিলির কেস দেখা যায় সেটা হলো হাওয়াই, খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। 74 নম্বর, পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি হলো মৌনা লোয়া, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জাপানে ফুজিয়ামা কোন ধরনের আগ্নেয়গিরি উদাহরণ, সুপ্ত আগ্নেয়গিরি। ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো ব্যারেন, ঠিক আছে। মায়ানমারের পোপো কোন ধরনের আগ্নেয়গিরি উদাহরণ, 3 স্টার কোশ্চেন, মৃত আগ্নেয়গিরি। ম্যাগমার প্রধান উৎপাদন হলো সিলিকা। ইটালির সবিরাম আগ্নেয়গিরি উদাহরণ স্ট্রম্বলি, খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্ট্রম্বলিটা না এইভাবেও কিন্তু থাকতে পারে, ঠিক আছে, স্ট্রম্বলি, ঠিক আছে, এইভাবে স্পেলিংটা থাকতে পারে। 80 নম্বর, ইটালির একটি অবিরাম আগ্নেয়গিরি উদাহরণ হলো ভিসুভিয়াস। এই পেজটা যা আছে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পেজ, সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে, ঠিক আছে। লাস্ট কয়েকটা কোশ্চেন আছে, সেগুলো 81 নম্বর, পৃথিবীর কেন্দ্রমণ্ডলে প্রবাহিত হওয়া একমাত্র ভূমিকম্প তরঙ্গ হলো পি তরঙ্গ। 82, কনরাড বিযুক্তির সংলগ্ন দুটি স্তর হলো সিয়াল ও সীমা, এটাও আমি ক্লিয়ার করেছিলাম, সিয়াল কী জিনিস, সীমা কী জিনিস, কীভাবে মনে রাখতে লাগে, ঠিক আছে। যেমন সিয়াল হলো সিলিকা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, আর সীমা হলো সিলিকার ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি, ঠিক আছে। 83 নম্বর, সর্বাধিক ধ্বংসাত্মক ভূমিকম্প তরঙ্গ হলো এল তরঙ্গ। এখানে সিয়াল কী দিয়ে তৈরি, সীমা কী দিয়ে তৈরি, সেটাও কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, SIAL হলো সিয়াল, ঠিক আছে, SIMA সীমা, ঠিক আছে। এটা হলো সিলিকা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, এটা হলো সিলিকা ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি, ঠিক আছে। সর্বাধিক ধ্বংসাত্মক ভূমিকম্প তরঙ্গ হলো এল তরঙ্গ,
খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখাটি হলো মোহ বিযুক্তি রেখা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা মোস্ট অফ দ্য কোশ্চেনে দেখতে পাবা এই কোশ্চেনটা, ঠিক আছে। এবং লাস্ট বার তোমাদেরকে মনে করাই দিই, সেটা হলো তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবাই, আর সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটা ইনস্টল করে নাও। এখানে কিন্তু সেকেন্ড সেমিস্টারের যে অনলাইন ক্লাস সেটা কিন্তু এখানেই লঞ্চ হবে। এবার তোমাদের বেঙ্গলি, ইংলিশ কতগুলো সাবজেক্ট থাকবে দেখো, বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, জিওগ্রাফি, ফিলোসফি, ঠিক আছে, এরকম 6টা সাবজেক্ট তোমাদের কিন্তু থাকতে চলেছে। তো অবশ্যই তোমরা যদি না ইনস্টল করে থাকো ইনস্টল করো। আপাতত এখানে যতগুলো সাজেশন আছে সেগুলো পড়ো, ফ্রি অফ কস্ট মক টেস্ট দাও, ঠিক আছে। আর যখনই সেকেন্ড সেমিস্টারের ক্লাস লঞ্চ হবে তোমাদেরকে ইউটিউবেও কিন্তু জানিয়ে দেওয়া হবে, সবার প্রথমে জয়েন হয়ে যাবে, সেকেন্ড সেমিস্টারের ক্লাস ডে 1 থেকে করবা, তাহলে আলটিমেটলি গিয়ে তোমাদের 100% মার্কস সেখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে। 40-তে 40 মানে 100% মার্কস, ঠিক আছে। তারপরে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার ক্লাসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে, তো তোমাদেরকে কোথাও এলোমেলো ভাবে যাইতে হবে না। আর তাছাড়া অনলাইন ক্লাস তোমাদের এমনিতেও সম্পূর্ণ পশ্চিমবঙ্গে কোথাও কোনো অনলাইন ক্লাসে আর্টস স্টুডেন্টরা তোমরা চান্স পাবা না, ঠিক আছে, কেন কি অনলাইন ক্লাস শুধুমাত্র সায়েন্সদের জন্য রয়েছে, আর সাফল্য তোমাদের জন্য নিয়ে এসেছে আর্টসের অনলাইন ক্লাস। তো অবশ্যই এখানে জয়েন হবা এবং সেটার বেনিফিট তোমরা জয়েন হওয়ার পরে দেখতেই পারবা, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।